আজকে আমরা পড়ব ইংরাজি সাহিত্যের মোস্ট অরিজিনাল, মোস্ট কন্ট্রোভার্সিয়াল এবং মোস্ট পাওয়ারফুল পোয়েট্রি অ্যাবাউট পোয়েটস অ্যান্ড পোয়েটিক ক্রিয়েশন, সেই স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত কুবলা খান। এই কবিতাটি যারা 2025 সালের WBSSCর সেকেন্ড SLSTর ইংরাজি বিষয়ক ক্লাস 11-12 পরীক্ষায় বসবেন, তাদের সিলেবাসে আছে। চলুন এবার কুবলা খান এই কবিতাটাকে পড়ি। কুবলা খান বাই স্যামুয়েল টেলর কোলরিজ। In Xanadu did Kubla Khan a stately pleasure-domed decree, where Alps, the sacred river, ran through caverns measureless to man down to a sunless sea. আমরা আগেই বলছিলাম যে কোলরিজ তিনি পারচেজ হিজ পিলগ্রিমস বলে যে বইটা পড়ছিলেন, সেখানে তিনি ওরিয়েন্টাল মনার্ক কুবলা খান সম্পর্কে বা কুবলাই খান সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশান তিনি নিচ্ছিলেন এবং সেই ইনফরমেশানটাই তিনি তার ঘুম থেকে উঠে বা সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে উঠে সেই ইনফরমেশান এবং সেই ইনফরমেশানের মাধ্যমে যে স্বপ্নটা তিনি দেখেছেন কুবলা খান এবং তার স্টেটলি প্লেজার ডোম, তার যে কল্পনাটা তিনি করেছেন সেটাকে তিনি পেন ডাউন করছিলেন এবং তিনি কি বলছেন, ইন জানাডু ডিড কুবলা খান এ স্টেটলি প্লেজার ডোম ডিক্রি। জানাডুতে কুবলা খান তিনি একটা অসাধারণ সুন্দর প্লেজার ডোম বা প্রমোদ ভবন তিনি নির্মাণ করছিলেন। কুবলা খান যেটা আমরা ইনফ্যাক্ট আগেই বলেছি যে কুবলা খান হচ্ছে, আমি এখানে ইনফরমেশনগুলো আরেকবার লিখে দিলাম, কুবলা খান হচ্ছে কুবলাই খান, যিনি 1257 খ্রিস্টাব্দে তিনি জন্মেছেন এবং 1294 খ্রিস্টাব্দে মারা যান। তিনি একজন ওরিয়েন্টাল প্রিন্স উইথ ম্যাজিক্যাল পাওয়ার্স। বিশ্বাস করা হয় যে কুবলা খানের ম্যাজিক্যাল কিছু কোয়ালিটিস ছিল, তিনি সেই ম্যাজিকের মাধ্যমে অনেক কিছু সৃষ্টি করতে পারতেন। He was the grandson of Chengiz Khan, the founder of Mongolian dynasty. কুবলাই খান চেঙ্গিস খানের নাতি ছিলেন। চেঙ্গিস খান আমরা জানি সেই বীর যোদ্ধা যিনি মঙ্গোলিয়ান ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। আর কুবলাই খান বা কুবলা খান তিনি ইউয়ান ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। এবং এই কুবলাই খান বা কুবলা খানকে নিয়ে এই কবিতা। কুবলা খান তিনি জানাডু যেটা আমরা বলছিলাম যে the imaginative name of a place originally Sangdu, real life city of Kubla's summer capital. জানাডু যদিও কোলরিজ যেটা একটা কল্পনার শহর বানিয়েছেন, কিন্তু অরিজিনালি কুবলার যে সামার প্যালেস ছিল তার নাম হচ্ছে সাংডু বা সাংটু। সেই সাংটুই কোলরিজের কবিতাতে জানাডু রূপে রূপ ধারণ করেছে। এই জানাডুতে আমরা দেখছি কুবলা খান একটা প্লেজার ডোম বা একটা প্রমোদ ভবনকে তিনি নির্মাণ করছেন। কীভাবে এই জানাডুতে প্রমোদ ভবনটা নির্মাণ করা হচ্ছে, এখানেই আসে কুবলাইয়ের ম্যাজিক্যাল পাওয়ার্সের কথা। আমরা দেখবো এরপরে জানাডু একটা ঘন জঙ্গলে পরিপূর্ণ অঞ্চল, কিন্তু সেখানে যেন কুবলা খানের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্লেজার ডোম বা একটা প্রমোদ ভবন নির্মাণ হয়ে যাচ্ছে অ্যাজ ইফ বাই ম্যাজিক। ডিক্রি মানে হচ্ছে অর্ডার, মানে কুবলার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি এই জানাডুতে একটি প্লেজার ডোম বা একটা প্রমোদ ভবন নির্মাণ করা হচ্ছে। তার মানে কুবলার সেই ম্যাজিক্যাল পাওয়ার ছিল যে তিনি অর্ডার করলেই কোনো প্রমোদ ভবন, একটা বিশাল একটা ভবন, সেটা রাতারাতি আমরা দেখছি নির্মাণ হয়ে যাচ্ছে। একদম ভেরি ফার্স্ট লাইন থেকেই একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারকে ক্রিয়েট করার কবি চেষ্টা করছে। আর দ্য স্যাক্রেড রিভার র্যান থ্রু ক্যাভার্নস মেজারলেস টু ম্যান। এই কোথায় এই প্লেজার ডোমটা নির্মাণ হচ্ছে, যেখানে হোয়ার অ্যাল্প দ্য স্যাক্রেড রিভার র্যান, যেখানে অ্যাল্প বলে সেই পবিত্র নদীটি বয়ে যাচ্ছে থ্রু ক্যাভার্নস মেজারলেস টু ম্যান। সেই নদীটি বিশাল গহ্বরের মাঝখান থেকে বয়ে যাচ্ছে এবং সেই গহ্বরটি ফ্যাদমলেস, যেটা মানুষ কোনো পরিমাপ করতে পারবে না। আমরা দেখছি জানাডুতে একটা প্লেজার ডোম কুবলা খানের অর্ডারে নির্মাণ হচ্ছে এবং সেই প্লেজার ডোমটি নির্মাণ হচ্ছে একটা নদীর পাশে, যে নদীটিকে বলা হচ্ছে স্যাক্রেড রিভার, একটা পবিত্র নদী, নাম তার হচ্ছে অ্যাল্প। অরিজিনালি এই অ্যাল্প, এটার একটা রেফারেন্স আছে। অ্যাল্প হচ্ছে ইমাজিনেটিভ রিভার, এটা একটা কল্পনার নাম। আলফা এটা হচ্ছে গ্রিক দেশের ফার্স্ট লেটারকে বলা হয় আলফা। ফার্স্ট ক্রিয়েশন ইজ কল্ড আলফা, প্রথম সৃষ্টি সেটাই আলফা। এই কথাটার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে এই অঞ্চলেতে আগে কিছুই সৃষ্টি হয়নি, প্রথম সৃষ্টি হচ্ছে এই প্লেজার ডোমটি, যেটা কুবলাই খান তার ম্যাজিক্যাল পাওয়ার্সের সাথে নির্মাণ করছেন। সেটাকে বোঝানোর জন্যই অ্যাল্প বলে
একটা পবিত্র নদীকে কবি ইন্ট্রোডিউস করছে হচ্ছে যেটা আমরা বললাম গ্রিক ওয়ার্ড আলফা, যার অর্থ হলো যে বিগিনিং অফ এনিথিং, কোনো কিছু সূচনা। তাই সেই রকমই একটা নদীর তীরে একটা নতুন প্রমোদ ভবনের সূচনা হচ্ছে। এই অ্যালফের আর একটা রেফারেন্স আছে অ্যালপ, এক্স্যাক্টলি ওই রকমই আর একটা রিভার আমরা পাই যে আলফিউস। এই আলফিউস হচ্ছে এই রিভার অফ আর্কেডিয়া ইন গ্রিস, গ্রিসের আর্কেডিয়া অঞ্চলেতে আলফিউস বলে একটা নদীর রেফারেন্স পাওয়া যায় যেটাকে পবিত্র নদী ধরা হয়। সেই আলফিউস থেকেও হয়তো আল্প কথাটাকে কবি নিয়েছেন। যাই হোক, আমরা বুঝতে পারছি এটা একটা পবিত্র নদী এবং সেই নদীটি এতই পবিত্র যে মানুষজন সেটাকে চট করে দেখতে পায় না। তার কারণ সেটার গভীর খাত দিয়ে, একটা গিরিখাতের মধ্যে দিয়ে নদীটা বয়ে যায় এবং সেই খাতটি সেটা হচ্ছে মেজারলেস টু ম্যান, যেটা মানুষের সেই ক্যাভার্নস মেজারলেস টু ম্যান মানে হচ্ছে মানুষের মেজারমেন্টের বাইরে, মানুষ তার পরিমাপ করতে পারে না, ফ্যাদমলেস, সেই বিশাল গভীর সেই একটা খাড়ির মধ্যে থেকে আমরা দেখছি এই অ্যাল্প নদীটি বয়ে যাচ্ছে ডাউন টু এ সানলেস সি। এবং নদীটি কোথায় যাচ্ছে? একটা সানলেস সি, যেখানে কোনোদিন সূর্যের আলো পড়ে না, এরকম একটা সমুদ্রে গিয়ে নদীটা মিশছে। সূর্যের আলো পড়ে না মানে এটা একটা আধো অন্ধকার পরিবেশ, মানে একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার কবিতার প্রথমেই কবি ক্রিয়েট করছেন। নদীটা বয়ে যাচ্ছে একটা গভীর গিরিখাত দিয়ে এবং সেই গিরিখাতটা ফ্যাদমলেস, যেটা মানুষ পরিমাপ করতে পারে না, এবং নদীটা গিয়ে পড়ছে একটা সানলেস সিতে, যে সমুদ্রতে কোনোদিন সূর্যের আলো পড়ে না, সবসময় একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা থাকে। এবং আমরা জানি অন্ধকারাচ্ছন্ন যে আবহাওয়া সেটা ইয়েরি অ্যাটমসফিয়ার, সেটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার। সেই সুপার ন্যাচারালিজমটাকে প্রথমেই কবি ক্রিয়েট করছেন। এবং কেমন জায়গাটা কেমন সেটারও কবি খুব সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন। Twice 5 miles of fertile ground with walls and towers were girdled round, and there were gardens bright with sinuous rills where blossomed many an incense-bearing tree, and here were forests ancient as the hills enfolding sunny spots of greenery. এই জায়গাটা কেমন? সো twice 5 miles of fertile ground, আমরা দেখছি 5 মাইলসের টুয়াইস, 5 মাইলস তার ডবল হচ্ছে 10 মাইলস, মানে 10 মাইল একটা ফার্টাইল গ্রাউন্ড, একটা উর্বর জমি যেখানে বিভিন্ন রকম ফল ফুল শস্য ফলে, সেরকম একটা উর্বর জমিতে আমরা দেখছি এই কুবলাই খানের অর্ডার পাওয়া মাত্র কুবলাই খান একটা প্লেজার ডোম তিনি স্থাপন করছেন, এবং সেই প্লেজার ডোমটা যাতে প্রোটেক্টেড ফ্রম অল এনিমিজ, সমস্ত এনিমির দ্বারা প্রোটেক্টেড থাকে, সেই জন্য আমরা দেখছি সেই কুবলাই খানের অর্ডারে একটা 10 মাইল বিশাল একটা উর্বর জমিকে কি করা হচ্ছে? উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স ওয়ার গার্ডেড ডাউন, সেই পুরো 10 মাইল অঞ্চলটাকে পাঁচিল এবং টাওয়ার দিয়ে পুরো ঘিরে দেওয়া হচ্ছে। গার্ডেড গ্রাউন্ড হচ্ছে এনসার্কেল। কুবলাইয়ের লোকেরা কুবলা খানের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ওই 10 মাইল অঞ্চলকে আমরা দেখছি পাঁচিল দিয়ে ঘিরে দিচ্ছে। এই পার্চাদের ওই পিলগ্রিমসে এই রেফারেন্সটা পাওয়া যায় যে কুবলা একটা বিশাল অঞ্চল, প্রায় 16 মাইল অঞ্চল, সেটাকে সে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিল এবং সেখানেতে কোনো শত্রুপক্ষ প্রবেশ করতে পারতো না। তারই রেফারেন্স টেনে আমরা দেখছি কোলরিজ তার স্বপ্নে যেটা দেখেছেন সেটাকেই তিনি রিপ্রোডিউস করার চেষ্টা করছেন, যে 10 মাইল একটা উর্বর জায়গা যেখানে প্রচুর গাছপালা রয়েছে, সেরকম একটা জায়গাকে আমরা দেখছি রাতারাতি ঘিরে ফেলা হচ্ছে এবং তার মাঝখানেতে এই প্লেজার ডোমটাকে নির্মাণ করা হচ্ছে এবং সেই প্লেজার ডোমের পাশ থেকে স্যাক্রেড আল্প বয়ে গেছে। এরকম একটা পরিবেশকে কোলরিজ প্রথমেই জন্ম দিচ্ছেন। And there were gardens bright with sinuous rills where blossomed many an incense-bearing tree. এবং এই যে 10 মাইল জায়গা, এখানে আমরা দেখছি গার্ডেন্স ব্রাইট উইথ সিনুয়াস রিলস, এখানে আমরা দেখছি বিভিন্ন বাগান এবং সেই বাগানেতে আমরা দেখছি সিনুয়াস রিলস মানে হচ্ছে স্মল স্ট্রিমস, ছোট ছোট ঝর্ণা। বাগানেতে প্রচুর গাছ রয়েছে, বড় বড় বৃক্ষ রয়েছে, ফুলের গাছ রয়েছে এবং তার মাঝখানে আমরা দেখছি ছোট ছোট অনেক কটা ঝর্ণাও রয়েছে, ব্রাইট উইথ সিনুয়াস রিলস। এবং সেই ঝর্ণাগুলো সূর্যের আলো ঝর্ণার জলের উপর যখন পড়ছে খুব উজ্জ্বল, খুব ব্রাইট, খুব সুন্দর একটা পরিবেশ। সেই একটা পরিবেশেতে এই কুবলাই খান
তিনি রাজা, তিনি একটা প্লেজার ডোমকে নির্মাণ করছেন। সিনুয়াস রিলস যেটা বলছিলাম, সিনুয়াস রিলস হচ্ছে স্মল স্ট্রিম উইথ এ জিগজ্যাগ মোশন, ছোট ছোট যে ঝর্ণা যার মধ্যে একটা জিগজ্যাগ মোশন, একা বেঁকাভাবে যে ঝর্ণাগুলো বয়ে যায় তাকে আমরা বলি সিনুয়াস রিলস। হিয়ার ব্লুজুম মেনি অ্যান ইনসেন্স বেয়ারিং ট্রি অ্যান্ড হিয়ার ওয়ার ফরেস্ট এনসিয়েন্ট অ্যাজ দ্য হিলস এনফোল্ডিং সানি স্পটস অফ গ্রিনারি। এই জঙ্গলেতে বা এই অঞ্চলেতে প্রচুর সুগন্ধি গাছ রয়েছে। ইনসেন্স হচ্ছে সেন্টেড, ইনসেন্স কথাটা অর্থ হলো সেন্টেড। ইনসেন্স বেয়ারিং ট্রি মানে প্রচুর গাছ রয়েছে যার থেকে ফ্র্যাগ্রেন্স বা সুগন্ধ বেরোচ্ছে। এই যে অঞ্চলটিতে প্লেজার ডোমটি স্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখছি প্রচুর সুগন্ধি গাছ রয়েছে, সেই সমস্ত গাছ থেকে সুন্দর সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। অ্যান্ড হিয়ার ওয়্যার ফরেস্ট অ্যানসিয়েন্ট অ্যাজ দ্য হিলস, এবং এই এখানের যে জঙ্গল সেটা অত্যন্ত প্রাচীন। পর্বতগুলির যত বয়স এই জঙ্গলেরও তত বয়স, মানে আসলে এই অঞ্চলটি আমরা দেখছি অত্যন্ত প্রাচীন একটা অঞ্চল, অত্যন্ত উর্বর একটা অঞ্চল, যেখানেতে আমরা দেখছি প্রচুর গাছ রয়েছে এবং সেই গাছগুলো থেকে সুগন্ধ ছড়াচ্ছে, যেখানে প্রচুর ঝর্ণা রয়েছে। এইরকম একটা জায়গাতে কিং, ওরিয়েন্টাল কিং, তার অসীম ক্ষমতা, সে রাতারাতি একটা প্লেজার ডোম, একটা প্রমোদ ভবনকে সে নির্মাণ করছে। এনফোল্ডিং সানি স্পটস অফ গ্রিনারি, এবং পুরো অঞ্চলটা সেটা হচ্ছে একই দিকে সবুজ আবার একদিকে সানি। এই একটা কন্ট্রাস্ট, সানি অথচ গ্রিন। সানি মানে হচ্ছে যেটা উজ্জ্বল, উজ্জ্বল কালার হচ্ছে ইয়েলো অথবা রেড, আর গ্রিন সেটার কালারটা হচ্ছে মানে গ্রিন হচ্ছে সবুজ। তাহলে সবুজ আর এই উজ্জ্বল হলদেটে এই দুটো আলাদা রঙের কালার, এই দুটো বিপরীত রঙকে পাশাপাশি বসিয়ে একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার, মানে এটা কোনো সাদামাটা জায়গা না, এই জায়গা কোনো ম্যাজিক্যাল ক্রিয়েশন দ্বারাই সৃষ্টি করা যায়, সেটা কোলরিজ তার প্রথমেই বুঝিয়ে দিচ্ছেন কবিতার, যে এই একটা জায়গা যেখানে আমরা একই সঙ্গে দেখছি সানি স্পটস অফ গ্রিনারি, সবুজ পুরো অঞ্চল, তার মাঝে মাঝেই আমরা দেখছি উজ্জ্বল রং, সানি স্পটস। তার কারণ কি, যেন দিস প্লেস ইজ ক্রিয়েটেড বাই ম্যাজিক, একটা ম্যাজিক্যাল ক্রিয়েশন, সেটাকে বোঝানোর জন্য এই সমস্ত রেফারেন্স কোলরিজ প্রথমেই দিচ্ছেন। এবং এই যে প্রথম 11টা লাইন, এই 11টা লাইনটা নিয়েই ফার্স্ট স্ট্যাঞ্জা, এবং এই স্ট্যাঞ্জাতে আমরা পাচ্ছি ওরিয়েন্টাল মনার্ক কুবলা বা কুবলাই, সে as if by his magical power create a pleasure dome which is totally ethereal. So in this first stanza the oriental monarch Kubla creates his pleasure dome. এটা হচ্ছে ফার্স্ট ক্রিয়েশন। কবিতাতে আমরা 3টে ধরনের ক্রিয়েশন দেখব, এটা হচ্ছে ফার্স্ট ক্রিয়েশন। ইনফ্যাক্ট ফার্স্ট ক্রিয়েশনটা আরও চলবে, কুবলাইয়ের এই যে ক্রিয়েশন, এই ক্রিয়েটিভ প্রসেস, এটা আরও বেশ কিছুটা চলবে। চলুন বাকি অংশটা পড়ি, মানে সেকেন্ড প্যারাটা পড়ি। বাট ও দ্য ডিপ রোমান্টিক ক্যাজম হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অথ্রট এ সিডার্ন কভার, এ স্যাভেজ প্লেস অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হান্টেড বাই ওম্যান ওয়েলিং ফর হার ডেমন লাভার। অসাধারণ এই লাইন কটি। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা প্রথমে তো আমরা দেখতেই পেলাম যে পুরো ঘন বনে ঢাকা, এবং সেই বন অত্যন্ত প্রাচীন বন। এই অঞ্চলটাকে আরও ইলাবোরেটলি কোলরিজ তার সেকেন্ড প্যারা প্রথমেই ডিসক্রাইব করছেন, এবং সেই বর্ণনার মধ্যে আমরা সুপার ন্যাচারালিজমের অসাধারণ কিছু আভাস দেখব। বাট ও দ্যাট ডিপ রোমান্টিক ক্যাজম হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অথ্রেট এ সিডার্ন কভার। ক্যাজম অর্থ ফাটল, যাকে আমরা বলি ফিশার। এই যে ফাটলের মধ্যে দিয়ে আমরা দেখছি এই রাল্প নদীটা বয়ে গেছে, এই ফাটলটা এক জায়গায় হেলে আছে, স্লোপ, এবং এই ফাটলটাকে কবি বলছেন রোমান্টিক ক্যাজম। রোমান্টিক কেন বলছেন? রোমান্টিক ইজ সামথিং মিস্ট্রিয়াস, এবং আমরা বুঝতে পারছি যে রোমান্টিক ক্যাজম যার মধ্যে থেকে এই নদীটা বয়ে গেছে, আল্প নদী বয়ে গেছে, সেটা সামথিং মিস্ট্রিয়াস বলে সেটা মানুষের পরিমাপের ধারে কাছে আসে না, সেটা ফ্যাদমলেস, এবং মিস্ট্রিয়াস বলেই আমরা দেখছি সেটা একটা সানলেস সিতে গিয়ে নদীটা মিলছে, এবং সেই যে ফাটল, যেই ফাটলের মধ্যে থেকে এই নদীটা বয়ে গেছে, সেটা আমরা দেখছি এক জায়গায় হেলে রয়েছে, এবং কোলরিজ এই জায়গাটাকে বলছেন ডিপ রোমান্টিক ক্যাজম, এটা সামথিং মিস্ট্রিয়াস।
ডাউন দ্য গ্রিন হিল অথরাটে সিডার্ন কভার। এবং এই ফাটলটাকে আমরা কোথায় দেখছি? আমরা দেখছি এই ফাটলটা সিডার্ন কভার, মানে সিডার গাছের একটা কভার্ড এরিয়া, সিডার গাছের একটা বন এবং তার পাশে একটা সবুজ পর্বত রয়েছে, সেখান পর্যন্ত এই ফাটলটা গেছে। যে অঞ্চলের বর্ণনা কবি দিচ্ছেন সেটা কেমন অঞ্চল, এখানেই আমরা দেখব সুপার ন্যাচারালিজমকে কেমনভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। আ স্যাভেজ প্লেস, একটা ওয়াইল্ড প্লেস, একটা বুনো বা বন্য অঞ্চল। স্যাভেজ প্লেস, স্যাভেজ ইজ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ মিস্ট্রি, স্যাভেজ ইজ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ সুপার ন্যাচারালিজম। স্যাভেজ বা বন্য বা ওয়াইল্ড, ওয়াইল্ড নেচার, বন্য প্রকৃতি বা বুনো প্রকৃতি বললেই আমাদের মধ্যে একটা সুপার ন্যাচারালিজমের জন্ম হয়। বুনো প্রকৃতি বললেই আমাদের মধ্যে একটা আলো আধারির পরিবেশ, একটা মিস্ট্রি, তার জন্ম হয়। এবং কোলরিজ বলছেন যে কেমন জায়গাতে এই স্টেটলি প্লেজার ডোমটাকে ক্রিয়েট করছে কুবলাই। আ স্যাভেজ প্লেস অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড, তেমনই পবিত্র এবং এনচ্যান্টেড বা ম্যাজিক্যাল। এই জায়গাটা একই সঙ্গে হোলি এবং এনচ্যান্টেড, দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া। যেটা হোলি, যেটা পবিত্র, সেটা এনচ্যান্টেড বা ম্যাজিক্যাল কি করে হবে? কবি বলতে চাইছেন যে কুবলাইয়ের সেই ক্ষমতা ছিল যে একই সঙ্গে সুপার ন্যাচারাল এবং নর্মাল এবং ইথিরিয়াল এই সমস্ত জিনিসগুলোকে সে একত্রে পজেস করতো এবং সেগুলোকে সে একত্রে অ্যাসিমিলেট করতে পারতো। তাই জন্যই আমরা দেখছি এই যে জায়গাতে প্লেজার ডোমটা তৈরি হচ্ছে সেটা একাধারে হোলি অ্যান্ড এনচ্যান্টেড। একাধারে হোলি মানে পবিত্র এবং এনচ্যান্টেড মানে ম্যাজিক্যাল। এবং যার মধ্যেই আমরা ম্যাজিক্যাল কোয়ালিটিস দেখি, আমাদের মধ্যে একটা ভয়ের, একটা বিস্ময়ের, একটা অশরীরী অনুভূতি তার জন্ম দেয়। এই জায়গায় প্লেজার ডোমটা স্থাপন করা হচ্ছে সেটা একটা স্যাভেজ প্লেস, অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড বাই ওম্যান ওয়েলিং ফর হার ডেমন লাভার। এবং এই সেই জায়গা, কবির মনে হচ্ছে এটা বোধহয় সেই জায়গা যেখানে আমরা দেখছি যে ওয়েনিং মুন, ওয়েনিং মুন হচ্ছে ডিক্লাইনিং মুন, যখন চাঁদ অস্ত যায় তখন এই জায়গাটা যেন সেই মেয়েটি যে তার প্রেমিক, যে আসলে একটি ডেমন বা দানব, তার দ্বারা পরিত্যক্ত, সেই মেয়েটি কোনো পেগান রিচুয়ালকে ফলো করার জন্য এই জায়গাটায় যায়। এখানে একটা পেগান রেফারেন্স আছে। পেগান রেফারেন্স অনুযায়ী বলা হয় যে, আমি এখানে রেফারেন্সটা লিখেছি যে ডেমন লাভার, ইনকিউবাস বলে এক ধরনের ডেমনদের পাওয়া যায়, এক ধরনের দানব পাওয়া যায়। তারা মানুষের ছদ্মবেশ ধারণ করে এবং অল্প বয়সী মেয়েদেরকে তাদের মায়াজালে আকৃষ্ট করে তাদের সঙ্গে সহবাস করে এবং আফটার আ সার্টেন টাইম দে লেফট দেয়ার লাভার্স। এই ইনকিউবাস বা এই ধরনের ডেমনরা মানুষের ছদ্মবেশ ধারণ করে তাদের প্রেমিকার সঙ্গে সহবাস করে সেই প্রেমিকাকে কিছুদিন পরে ছেড়ে তারা চলে যায়। এবং যে সমস্ত প্রেমিকাদের তারা ছেড়ে দিয়ে চলে যায় তারা কি করে, তারা সেই প্রেমিকের অপেক্ষায় বসে থাকে এবং যত দীর্ঘদিন ধরে যখন প্রেমিক ফিরে আসে না, তারা বিভিন্ন, সেই যুগে তন্ত্রমন্ত্র, ডাকিনী বিদ্যা এইসবের অত্যন্ত প্রচলন ছিল। এবং আমরা দেখি তারা সাধারণত অন্ধকার রাতে, বিশেষ করে যে সমস্ত রাতেতে চাঁদ ঢলে পড়ে, ওয়েনিং মুন, চাঁদ ঢলে পড়ে, সেই ঢলে পড়া চাঁদের আলোতে তারা বিভিন্ন জঙ্গলাকীর্ণ গুপ্ত জায়গায় গিয়ে ডাকিনী বিদ্যা বা ডাকিনী মন্ত্রের তারা ব্যবহার করে সেই প্রেমিকের সঙ্গে দেখা করার বাসনা জানায়। সেই রেফারেন্সটা, এটা একটা পেগান রিচুয়াল, সেই রিচুয়ালটাকেই কবি এখানে মেনশন করছেন। তিনি কি বলছেন? অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড বাই ওম্যান ওয়েলিং ফর আ ডেমন লাভার। সেই মেয়ে যে ওয়েলিং, ওয়েলিং মানে হচ্ছে ক্রাইং, সেই মেয়ে যে তার ডেমন লাভারকে ফিরে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছে দেখছি, এরকমই কোনো স্যাভেজ প্লেস, এরকমই কোনো সুপার ন্যাচারাল প্লেস, এরকমই কোনো ম্যাজিক্যাল প্লেসে যায় এবং সেখানে গিয়ে সে হয়তো কোনো তান্ত্রিক বা জ্যোতিষী তাদের সঙ্গে দেখা করে এবং তাদের মাধ্যমে এই ডেমন লাভারকে আবার তাদের জীবনে ফিরে আসার জন্য তন্ত্রমন্ত্রের উচ্চারণ করে, তন্ত্রমন্ত্র প্রয়োগ করে। সেরকম একটা সিচুয়েশান এই অঞ্চলেও আমরা পাচ্ছি। এই জায়গাটা একটা স্যাভেজ প্লেস, কিন্তু সেই স্যাভেজ প্লেসে কুবলাই খান তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে একটা প্লেজার ডোমকে দেন অ্যান্ড দেয়ার তিনি ক্রিয়েট করছেন। যাই হোক, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই জায়গাটা কিন্তু
আসে যে এ স্যাভেজ প্লেস অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হান্টেড বাই ওম্যান ওয়েলিং ফর আ ডেমন লাভার ফ্রম দিস chasm with ceaseless turmoil seething as if this earth in fast thick pans were breathing a mighty fountain momently was forced এবং এই যে ফাটল থেকে আমরা দেখছি উইথ সিজলেস টার্ময়েল সিদিং সিজলেস মানে নেভার এন্ডিং এখান থেকে আমরা দেখছি এই যে ফাটল এখান থেকে আমরা দেখছি যে সবসময়ই একটা টার্ময়েল একটা টার্বুলেন্স একটা তরঙ্গ এবং সেটা সিজলেস নেভার এন্ডিং একটা মানে সবসময় একটা তরঙ্গ একটা আওয়াজ এই ফাটল থেকে আসে আসলে ফাটলের ভেতর থেকে আমরা দেখছি অ্যাল্প নদীটা বয়ে যাচ্ছে যদিও নদীটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু নদীটা বয়ে যাচ্ছে এবং সেই নদী যখন বয়ে যাচ্ছে তার একটা আওয়াজ তার একটা তরঙ্গ সবসময় কানে আসছে এবং সেটাকেই কবি এখানে বর্ণনা করছেন অ্যান্ড ফ্রম দিস chasm উইথ সিজলেস টার্ময়েল সিদিং এই ফাটল দিয়ে সর্বদা একটা টার্ময়েল আমরা অনুভব করছি সিদিং কথাটার অর্থ হলো বাস্টিং মানে এই যে ফাটল এই ফাটলের ভেতর থেকে নদী যখন যাচ্ছে আমরা দেখছি একটা সবসময় একটা আওয়াজ যেন বার্স্ট করছে যেন ফেটে বেরিয়ে আসছে অ্যাজ ইফ দিস আর্থ ইন ফাস্ট থিক প্যান্স ওয়্যার ব্রিদিং যেন মনে হচ্ছে যে এই পৃথিবী সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে যে আওয়াজটা আসছে সেই আওয়াজটা এমন মানে একটা ফোঁস করে আওয়াজ হচ্ছে নদী যখন বয়ে যায় কোনো গভীর খাত থেকে তখন নদীর যে আওয়াজটা অনেক নিচ থেকে যখন উপরে উঠে আসে একটা ফোঁসফোঁসানি শোনা যায় সেই ফোঁসফোঁসানিটা যেন এই যে মেয়েরা যখন কাঁদে যদি যে মেয়েটিকে তার প্রেমিক ছেড়ে গেছে সে কাঁদছে তারও একটা ফোঁসফোঁসানি রয়েছে এবং পৃথিবী যদি নিঃশ্বাস ফেলে পৃথিবীর নিঃশ্বাসের আওয়াজ কেমন হবে সেটাও একটা ফোঁস আওয়াজ হবে এবং কবি সেটাকেই বলছেন অ্যাজ ইফ দিস আর্থ ইন ফাস্ট থিক প্যান্স ওয়্যার ব্রিদিং যেন এই পৃথিবী সে খুব ছোট মানে খুব তাড়াতাড়ি নিঃশ্বাস নিচ্ছে এবং সেই নিঃশ্বাসের যে আওয়াজ সেটা ফোঁসভাবে একটা আওয়াজ আসছে সেই আওয়াজটা এই অঞ্চলে গোটা অঞ্চলটাকে আচ্ছন্ন করে রেখেছে সুতরাং শুধুমাত্র দৃশ্যমানতা না শব্দমানতা বা শ্রুতিমানতার মাধ্যমেও একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারকে কবি ক্রিয়েট করছেন মানে জায়গাটা দেখতেও এয়ারি এবং যে সাউন্ডগুলো প্রডিউস হচ্ছে সেটাও এই সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারকে আরও ইন্টেন্সিফাই বা ঘনীভূত করছে এবং দিস পোয়েম ইজ অল অ্যাবাউট সুপার ন্যাচারালিজম এর মধ্যে অসাধারণ সব সুপার ন্যাচারাল রেফারেন্স রয়েছে সেখানে আমরা কি দেখছি এ মাইটি ফাউন্টেন মোমেন্টলি ওয়াজ ফোর্স একটা বিশাল বড় ঝর্ণা আমরা দেখলাম আচমকা ফেটে বেরিয়ে এলো মানে মাটি ফাটিয়ে একটা বিশাল বড় ঝর্ণা বেরিয়ে এলো যেন কুবলাইয়ের সেই ম্যাজিক্যাল পাওয়ারে কুবলাইয়ের ডিক্রি বা অর্ডারেতে সেই ম্যাজিক্যাল ডিক্রিতে আমরা দেখছি একটা মাটি ফাটিয়ে বিশাল বড় ঝর্ণা বেরিয়ে চলে এলো A mighty fountain momently was forced, amid whose swift, half-intermittent burst, huge fragments vaulted like rebounding hail or chaffy grain beneath the thresher's flail. এই যে ঝর্ণাটা ফেটে বেরিয়ে আসছে সেখানে আমরা দেখছি হিউজ ফ্র্যাগমেন্টস ভল্টেড লাইক রিবাউন্ডিং হেল বড় বড় পাথর মাটি ফাটিয়ে যখন ঝর্ণাটা বেরিয়ে আসছে বড় বড় পাথরকে আমরা দেখছি সেটা ছিটকে পড়ছে যখন ঝর্ণাটা মাটি ফাটিয়ে বেরিয়ে আসছে আমরা দেখছি বড় বড় পাথর এদিক ওদিক ছিটকে পড়ছে যেন হেল স্টর্ম মানে যদি বরফ পড়ে সেই বরফ যেমন মাটিতে পড়ার পরেই রিবাউন্ড খেয়ে মানে মাটিতে পড়েই সেটা ধাক্কা খেয়ে আবার বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে বড় পাথরকে ফাটিয়ে যখন এই ঝর্ণাটা বেরিয়ে আসছে দেখছি একাধিক পাথরের টুকরো ওই সেই ঝর্ণার জলের তীব্রতাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং পড়ার পরে মাটিতে পড়ার পরে সেখান থেকে আবার একটু লাফিয়ে আরও একটু দূরে গিয়ে পড়ছে সেরকমই ঘটনাটা ঘটছে আর চ্যাফি গ্রেন বিনিথ দ্য থ্রেসার্স ফ্লেল অথবা এগুলোকে দেখে যে পাথরের টুকরোগুলো ছড়িয়ে পড়ছে সেগুলোকে দেখে মনে হচ্ছে চ্যাফি গ্রেন বিনিথ দ্য থ্রেসার্স ফ্লেল চ্যাফি গ্রেন চ্যাপ হচ্ছে শস্যবিহীন দানা আমরা দেখি যখন শস্য ঝাড়াই করা হয় থ্রেসার্স মানে যারা শস্যকে ঝাড়াই করে তারা প্রথমে কি করে তারা শস্যগুলোকে এক জায়গায় নিয়ে লাঠি দিয়ে সেই শস্যের উপরে আঘাত করে এবং সেখানে শস্যগুলো পড়ে যায় এবং চ্যাপ বা যে দানাগুলো শস্য থাকে না সেগুলো আমরা দেখি উড়ে বেশ দূরে গিয়ে পড়ে সেরকমভাবে আমরা দেখছি এই পাথরের টুকরোগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে স্ক্যাটার্ড ওয়েতে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই জায়গাটাও কিন্তু রেফারেন্স আছে চ্যাফি গ্রেন বিনিথ দ্য থ্রেসার্স ফ্লেল এটার অর্থ কি চ্যাপ হচ্ছে শস্যবিহীন দানা যে সমস্ত দানার মধ্যে শস্য নাই তাদেরকে আমরা বলি চ্যাপ
তুষ যাকে বলে, এবং সেগুলো যখন থ্রেশার্স মানে যারা শস্য ঝাড়াই করে তারা যখন লাঠির আঘাত করে তখন আমরা দেখি শস্যবিহীন দানাগুলো বেশ দূরে গিয়ে উড়ে গিয়ে পড়ে। সেরকমই ঘটনাটা এখানেও ঘটছে। এত জোরে এই ফাউন্টেনটা বেরিয়ে আসছে, যে সমস্ত পাথরের মধ্যে থেকে এই ফাউন্টেনটা বেরিয়ে আসছে, পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, দেখে মনে হচ্ছে এই পাথরগুলোর মধ্যে কোনো ওজন নেই। চ্যাফের ওজন থাকে না, তার জন্যই লাঠির আঘাতে চ্যাপগুলো অনেকটা দূরে উড়ে গিয়ে পড়তে পারে। আর এই এত জোরেতে এই ঝর্ণাটা বেরিয়ে আসছে, ফাউন্টেনটা বেরিয়ে আসছে, এবং পাথরের টুকরোগুলো অনেক দূরে গিয়ে পড়ছে, দেখে মনে হচ্ছে পাথরের টুকরোগুলো কোনো ওজন নেই, সেই জন্যই তারা অনেকটা দূরে গিয়ে পড়ছে। ওকে, and amid these dancing rocks at once and ever it flung up momently the sacred river। এবং এই সমস্ত পাথরের মাঝখান থেকে যে ড্যান্সিং রক্স, এই সমস্ত নিত্যরত পাথর, মানে নিত্যরত মানে এইসব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে যেসব পাথরগুলো, এদের মধ্যে আমরা কি দেখছি, amid these dancing rocks at once and ever it flung up momently the sacred river। এই পবিত্র নদীটা বয়ে যাচ্ছে, এই সমস্ত পাথরগুলো এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে, তাদের মাঝখান থেকে আমরা দেখছি একটা বিশাল বড় ঝর্ণার জন্ম হচ্ছে, এবং সেই ঝর্ণাটা যেন গিয়ে সেই নদী স্যাক্রেড রিভার আলফের সঙ্গে মিশছে, এবং আমরা দেখছি আল তিরতির তিরতির করতে করতে বয়ে যাচ্ছে। এবং কিভাবে এই অ্যাল বয়ে যাচ্ছে, 5 miles meandering with a mazy motion through wood and dale the sacred river ran, then reached the caverns measureless to man and sank in tumult to a lifeless ocean। 5 মাইল আমরা দেখছি এই নদীটা মিয়েন্ডারিং উইথ এ মেজি মোশন। মিয়েন্ডারিং মানে এঁকে বেঁকে বয়ে যাওয়া, এই যে জিগজ্যাগ ওয়েতে বয়ে যাওয়া, এঁকে বেঁকে বয়ে যাওয়া, একে আমরা বলি মিয়েন্ডারিং। এবং আমরা দেখছি 5 মাইল এই অ্যাল্প নদীটা এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। থ্রু উড অ্যান্ড ডেল দ্য স্যাক্রেড রিভার র্যান। এই স্যাক্রেড রিভার, এই পবিত্র নদীটা থ্রু উড অর্থাৎ জঙ্গলের মাঝখান থেকে, থ্রু ডেল অর্থাৎ ভ্যালির মাঝখান থেকে, মানে জঙ্গল, এই জায়গাটার মধ্যে জঙ্গল রয়েছে, এই জায়গার মধ্যে পাহাড় রয়েছে, এই জায়গার মধ্যে আমরা দেখছি উপত্যকা রয়েছে বা ভ্যালি রয়েছে, এবং এই জায়গাতে আমরা দেখছি একাধিক ঝর্ণা রয়েছে, এবং এই স্যাক্রেড রিভার অ্যাল্প সে 5 মাইল এঁকে বেঁকে জিগজ্যাগ ওয়েতে সে বয়ে যাচ্ছে। এবং কার মাঝখান থেকে বয়ে যাচ্ছে, এই জঙ্গল এবং এই উপত্যকার মাঝখান থেকে সে বয়ে যাচ্ছে। দেন রিচ দ্য ক্যাভার্নস মেজারলেস টু ম্যান। এবং তারপরে সে সেই গভীর গর্তে, যে গর্ত ফ্যাদমলেস, যেটা মানুষ কল্পনাও করতে পারবে না, পরিমাপ করতে পারবে না, সেই গর্তে গিয়ে পড়ছে। অ্যান্ড স্যাঙ্ক ইন টিউমল টু এ লাইফলেস ওশেন। এবং তারপরে নদীটি আরও কিছুটা বয়ে যাওয়ার পরে একটা লাইফলেস, একটা প্রাণহীন সমুদ্র, সমুদ্রটা আগে আমরা দেখেছি সানলেস সি, মানে সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের আলো পৌঁছানো মানে সে মৃত। সূর্য যেখানে আলো দেয়, সূর্য আলো হচ্ছে প্রাণ, ভাইটালিটি। একটা লাইফলেস ওশানে বা একটা সানলেস সিতে গিয়ে পড়ছে। সানলেস সি, সূর্যের আলো যেখানে পৌঁছায় না, তার মানেই তার মৃত্যু ঘটেছে, লাইফলেস। সেরকম একটা লাইফলেস ওশান বা সেরকম একটা সমুদ্রে গিয়ে আমরা দেখছি স্যাক্রেড রিভার আল গিয়ে পড়ছে। এইরকম একটা জায়গাতে কুবলা তার এই প্লেজার ডোমটাকে অ্যাজ ইফ বাই ম্যাজিক তিনি স্থাপন করছেন। অ্যান্ড অ্যামিড দিস টিউমল্ট কুবলা হার্ড ফ্রম ফার অ্যানসেস্ট্রাল ভয়েসেস প্রফেসিং ওয়ার। আর এই সমস্ত বিভিন্ন রকম আওয়াজের মাঝখানে এই যে ঝর্ণা তৈরি হচ্ছে, এই প্লেজার ডোম তৈরি হচ্ছে, ক্রিয়েটিভ প্রসেস ইজ সামথিং হুইচ ইজ টার্বিউলেন্ট। ক্রিয়েশনের মধ্যে সবসময় একটা তরঙ্গ থাকে, একটা আওয়াজ থাকে, এবং সেই সমস্ত আওয়াজের মাঝখানে এই যে বিশাল একটা স্টেটলি প্লেজার ডোম তৈরি হচ্ছে, ম্যাজিকের মাধ্যমে তৈরি হোক, কিন্তু একাধিক আওয়াজ হচ্ছে। সেই আওয়াজের মধ্যে আমরা দেখছি কুবলা হার্ড ফ্রম ফার, কুবলা যেন অনেক দূর থেকে শুনছে। অ্যানসেস্ট্রাল ভয়েসেস প্রফেসিং ওয়ার। প্রশ্ন আছে, অ্যানসেস্ট্রাল ভয়েসেস প্রফেসিং ওয়ার এটার অর্থ কী? কুবলাকে আমরা দেখেছি, কুবলা হচ্ছে চেঙ্গিস খাঁর নাতি, মানে মঙ্গল এম্পারার চেঙ্গিস খাঁ, যাকে বলা হয় যোদ্ধাদের শিরোমণি, মানে যার জীবনটাই একটা যুদ্ধ, এবং মঙ্গোলিয়ানদের জীবনটাই যুদ্ধ। কুবলাকেও একাধিক যুদ্ধ করতে হয়েছে, সে ক্রিয়েটার হলেও তাকেও যুদ্ধ করে আসতে হয়েছে। এবং এই সমস্ত আওয়াজের মাঝখানে কুবলা যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছে, তার পূর্বপুরুষরা বলছে যে যুদ্ধ হবেই, যুদ্ধের মাধ্যমেই সাম্রাজ্যের বিস্তার হবে, যুদ্ধের মাধ্যমেই কুবলা আরও বৃহৎ একটা সাম্রাজ্যকে তৈরি করবে। অ্যান্ড অ্যামিড দিস টিউমল্ট কুবলা হার্ড ফ্রম ফার অ্যানসেস্ট্রাল ভয়েসেস প্রফেসিং ওয়ার। সেই পূর্বপুরুষের আত্মা, পূর্বপুরুষের গলা যেন কুবলাকে বলছে যে যুদ্ধ আসন্ন। প্রফেসিং ওয়ার, প্রফেসিং ওয়ার মানে তারা একটা
আগামী যুদ্ধের পূর্ব সংকেত কুবলাইকে দিচ্ছে। এই সমস্ত অ্যানসিস্ট্রাল ভয়েস যেন কুবলাকে এটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি যতই ক্রিয়েট করো, ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ ফর ওয়ার, তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তার কারণ যুদ্ধ আসন্ন। এই চেঙ্গিস খার বংশ অর্থাৎ মঙ্গোলিয়ানদের আত্মাতেই রয়েছে যুদ্ধ, কারণ যুদ্ধের মাধ্যমেই তাদের সাম্রাজ্য বিস্তার হয়, যুদ্ধের মাধ্যমেই তাদের সভ্যতা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। কাজেই সেই যুদ্ধকে ভুলে গেলে চলবে না, যেন পূর্বপুরুষের গলার আওয়াজ কুবলাইকে স্মরণ করে দিচ্ছে যে ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ ফর কামিং ওয়ার, তোমাকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। দ্য শ্যাডো অফ দ্য ডোম অফ প্লেজার ফ্লোটেড মিডওয়ে অন দ্য ওয়েভস হোয়ার ওয়াজ হার্ড দ্য মিঙ্গেলড মেজার ফ্রম দ্য ফাউন্টেন অ্যান্ড দ্য কেভস। এবং আমরা দেখছি কুবলাইয়ের সেই ডোমটার শ্যাডো বা ছায়া, সেই ডোম অফ প্লেজারের ছায়া আমরা দেখছি ফ্লোটেড মিডওয়ে অন দ্য ওয়েভস, এই নদীর জলেতে কুবলার সেই প্লেজার ডোমের ছায়া পড়ছে। কুবলার যে প্লেজার ডোম কুবলা বানিয়েছে, সেই প্লেজার ডোমের ছায়া আমরা দেখছি নদীর জলেতে পড়ছে। হোয়ার ওয়াজ হার্ড দ্য মিঙ্গেলড মেজার, যেখানে আমরা পাচ্ছি মিক্স সং, মিঙ্গেলড মেজার মানে হচ্ছে মিক্স সং, যেখানে আমরা একটা মিশ্র সঙ্গীত পাচ্ছি। ফ্রম দ্য ফাউন্টেন্স অ্যান্ড দ্য কেভস, কীভাবে সেই সঙ্গীতের জন্ম হচ্ছে? এই যে ঝর্ণা, সেই ঝর্ণা যখন এই কেভ বা এই সমস্ত গুহার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, একটা মিশ্র সঙ্গীতের জন্ম হচ্ছে। কারণ সুন্দরভাবে এই যে সারাউন্ডিংস, এটাকে কোলরিজ বর্ণনা করছেন। তিনি বলছেন যে কুবলার এই প্লেজার ডোমের ছায়া আলফের জলেতে পড়েছে এবং আশেপাশে যে সমস্ত গুহা, সেই গুহা দিয়ে যখন এই ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে, একটা আওয়াজ হচ্ছে মিঙ্গেল মেজার, যেন সেই আওয়াজটা শুনে মনে হচ্ছে একটা মানে মিক্স সং, যেন বিভিন্ন রকম গানের আওয়াজ ভেসে আসছে। এবং সেই গানের আওয়াজ শুনতে শুনতে কুবলা তার এই প্লেজার ডোমের ছবি আলফের উপর দেখছে এবং একই সঙ্গে সে যেন শুনতে পাচ্ছে অ্যানসিস্ট্রাল ভয়েসেস প্রফেসিং ওয়ার। অসাধারণভাবে এই কুবলার ক্রিয়েশন বা ক্রিয়েটিভ জার্নিকে কোলরিজ এখানে ব্যক্ত করছে। এরপরে যে দুটো লাইন, সেই দুটো লাইন দিয়ে সেকেন্ড স্ট্যান্ডার্ডার শেষ, এবং সেই দুটো লাইন অসাধারণ লাইন। ইট ওয়াজ আ মিরাকেল অফ রেয়ার ডিভাইস এ সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। যে প্লেজার ডোমটা নির্মাণ করেছে, এটা একটা মিরাকেল অফ রেয়ার ডিভাইস, এটা একটা মিরাকেল, এটা একটা ম্যাজিক, এটা অত্যাশ্চর্য ঘটনা। এরকম ঘটনার কোনো নিদর্শন আগে পাওয়া যায় না। কুবলা as if by magic created a miracle of rare device. কীরকম রেয়ার ডিভাইস? ইটস আ সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। তার কারণ এটা এমন একটা প্লেজার ডোম, এমন একটা প্রমোদ ভবন যেটা একই ধারে সূর্যের আলোতে উজ্জ্বল, আবার যে প্রমোদ ভবনের ভেতরে আমরা দেখছি কেভস অফ আইস, যেখানে বরফের গুহা রয়েছে। কুবলার ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই এরকম একটা প্লেজার ডোমকে সে নির্মাণ করতে পেরেছে, যে প্লেজার ডোমেতে আমরা একই সঙ্গে দেখছি সূর্যের আলো, উত্তাপ সবই রয়েছে, আবার সেই প্লেজার ডোমের ভেতরে আমরা দেখছি কেভস অফ আইস মানে বরফের গুহাও রয়েছে। কেভস অফ আইস আর সানলাইট এরা সম্পূর্ণ বিপরীত দুটো বস্তু, মানে যেখানে সূর্যের আলো পড়ে সেখানে বরফ জমতে পারে না, কিন্তু এই ম্যাজিক্যাল যে প্লেজার ডোমটা কুবলা নির্মাণ করছে সেখানে আমরা দেখছি একই সঙ্গে সূর্যের আলোও প্রবেশ করছে, আবার বরফের গুহাও রয়েছে। কাজেই দিস ইজ আ মিরাকেল অফ রেয়ার ডিভাইস। এর ঘটনার নিদর্শন আগে কোনো দিন ঘটেনি। এবং এই দুটো লাইনেরও প্রশ্ন আসে, মিরাকেল অফ রেয়ার ডিভাইস বলতে কী বোঝানো হয়েছে, কেন সেটা মিরাকেল। যাই হোক, এখানেই সেকেন্ড স্ট্যান্জা শেষ হয়েছে। এবং যাই হোক, এই প্রথম এবং সেকেন্ড স্ট্যান্জা অর্থাৎ এই মোট 36 লাইন, এই 36 লাইনই কোলরিজ তার সেই তন্দ্রা ভেঙে দেনান দেয়া লিখেছিলেন। এর পরের যে পোর্শন, যেখানে 18টা লাইন আমরা পাবো, যেটা থার্ড স্ট্যান্জা, সেটা কিছুক্ষণ পরে লেখা বা কিছুদিন পরে লেখা। কেউ কেউ বলেন কিছুক্ষণ পরে লেখা, কেউ বলেন কিছুদিন পরে লেখা। যাই হোক, কোলরিজও সে বিষয়ে কোনো ক্লারিফিকেশান দেননি। তাই এইখানে এই দুটো স্ট্যান্জাতে আমরা দেখছি a creation of Kubla Khan. Kubla Khan, the Oriental monarch with magical powers, created a pleasure dome. Kubla's pleasure dome is a miracle of rare device because in this pleasure dome we notice sunlight and caves of ice, two totally different things. দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী জিনিসের সংমিশ্রণে এই মিরাকেল অফ রেয়ার ডিভাইস বা এই প্লেজার ডোমটা কুবলা স্থাপন করছেন। এবং যে অঞ্চল এবং অ্যাটমসফিয়ারে এই প্লেজার ডোমটাকে নির্মাণ করা হচ্ছে, আমরা দেখলাম the atmosphere
অ্যান্ড দ্য প্লেস ইজ টোটালি সুপার ন্যাচারাল। সেই সুপার ন্যাচারাল এলিমেন্টকে অসাধারণভাবে এই প্রথম দুটো স্ট্যাঞ্জাতে কোলরিজ বর্ণনা করেছে। প্রথম দুটো স্ট্যাঞ্জাতে আমরা দেখছি ওরিয়েন্টাল মনার কুবলা খানের দ্বারা একটা প্লেজার ডোমেন নির্মাণ হচ্ছে, কাজেই এখানে একটা ক্রিয়েশন, একটা ক্রিয়েটিভ প্রসেসকে বর্ণনা করছেন কোলরিজ, এবং এই ক্রিয়েশনটা সম্পূর্ণ একটা মানুষ দ্বারা, সেটা যতই ম্যাজিক্যাল পাওয়ার হোক, একটা মানুষ এই ক্রিয়েশনটাকে করছে। এবং আমরা দেখব এই থার্ড স্ট্যাঞ্জাতে এই প্রথম দুটো স্ট্যাঞ্জার থেকে যে টোন, সেই টোনটা বা যে মেট্রিক্যাল ডিভাইস, সেগুলো সম্পূর্ণ একটু চেঞ্জ হয়ে গেছে। মানে থার্ড স্ট্যাঞ্জাটা প্রথম দুটো স্ট্যাঞ্জার সঙ্গে তাদের মধ্যে কোনো কোহ্যারেন্স নাই। ফার্স্ট দুটো স্ট্যাঞ্জাতে একটা কোহ্যারেন্স লক্ষ্য করা যায়, একটা সংযোগ লক্ষ্য করা যায়, কিন্তু থার্ড স্ট্যাঞ্জাতে কোনো কোহ্যারেন্স লক্ষ্য করা যায় না। এবং এই জন্যই মানে ড্রিমের মধ্যে, স্বপ্নের মধ্যে কোনো কোহ্যারেন্স তো খুঁজে পাওয়া যায় না, সেগুলো বিভিন্নভাবে আসে। অনেকেই বলেন কোলরিজ যেন এটা ওই একই সঙ্গেই লিখেছেন, এবং তিনি স্বপ্নটাও এরকমভাবে ফ্র্যাগমেন্টেডভাবে দেখেছিলেন, এবং সেই স্বপ্নগুলোকেই তিনি একটার পর একটা তিনি ট্রান্সলেট করার চেষ্টা করেছেন। কাজেই তাদের মতে এটা একটা হোল, কিন্তু কোলরিজ নিজে বলছেন ইট ইজ আ ফ্র্যাগমেন্ট। এবং আমরা বুঝতেও পারছি যে প্রথমে এতটা পর্যন্ত এই 36 লাইনই কোলরিজ প্রথমে লিখেছিলেন, এবং পরে তার মনে হয়েছে যে এটা একটা সম্পূর্ণ একটা ভগ্ন কবিতায়, এই কবিতাটার কোনো মানে দাঁড়াচ্ছে না। তাই তিনি একজন অসাধারণ কবি, তার পোয়েটিক ইমাজিনেশন বা পোয়েটিক ক্রিয়েশনের মাধ্যমে তিনি পরবর্তী 18 লাইন লিখছেন, এবং সেই 18 লাইন সেটা সম্পূর্ণ সেপারেট একটা কবিতা হিসেবেও বর্ণনা করা যায়। আবার সেটাকে যখন এই কবিতার সঙ্গে একসঙ্গে পড়া হয়, মনে হয় যে এটা একটা ইউনিফাইড হোল। মানে শেষের যে স্ট্যাঞ্জাটা, সেটা সেপারেটলি পড়লে সেটাই যেন একটা সম্পূর্ণ আলাদা কবিতা, এবং সেই আলাদা কবিতাটাও অসাধারণ কবিতা। আবার যদি একত্রে কবিতাটাকে পুরোটা পড়া হয়, তাহলে এত সুন্দরভাবে সেই তৃতীয় অংশটা এই অংশের সঙ্গে মিলে গেছে। মানে এখানেও দুটো ক্রিয়েশনের বর্ণনা করা হয়েছে, এবং তিনটে ক্রিয়েশন যেন এক সূত্রে বেঁধে দিয়েছেন কোলরিজ, এবং মানে তিনি হচ্ছেন মাস্টার ক্রিয়েটার। এখানে আমরা দেখব তিনটে ক্রিয়েটারের কথা বলা হয়েছে, এবং শেষে আমরা বুঝতে পারবো যে মাস্টার ক্রিয়েটার কোলরিজ সমস্ত ক্রিয়েশনগুলোতে তিনি সুতো দিয়ে যেন বুনন করে একটা নিপুণ কবিতার জন্ম দিচ্ছেন। সো আলটিমেটলি দিস ইজ এ পোয়েম about poetry and poetic imagination, and actually this is a poem about Coleridge's poetic power. কোলরিজের কবিত্ব শক্তির অসাধারণ বর্ণনা এই কবিতার মধ্যে পাই, যেখানে আমরা দেখব তিনটে ক্রিয়েশনের মধ্যে কোলরিজ একটা মেলবন্ধন ঘটাচ্ছে, তার প্রতিভার তিনি যথার্থতা এই কবিতার মাধ্যমে প্রমাণ করছেন। চলুন শেষের স্ট্যাঞ্জাটা পড়ি। এ ড্যামসেল উইথ এ ডালসিমার ইন এ ভিজন ওয়ান্স আই স, ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেড অ্যান্ড অন হার ডালসিমার সি প্লেড সিঙ্গিং অন মাউন্ট অ্যাবোরা। একটি অল্প বয়সী সুন্দরী তরুণীকে আমি একটি ডালসিমার নিয়ে আমার এক স্বপ্নে তাকে গান গাইতে দেখেছিলাম। এ ড্যামসেল উইথ এ ডালসিমার ইন এ ভিজন ওয়ান্স আই স, আমি আমার ভিজন বা স্বপ্নেতে একটি ড্যামসেল মানে হচ্ছে ইয়ং গার্ল, তাকে একটা ডালসিমার হচ্ছে স্ট্রিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা সুরবাদ্য, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যাতে স্ট্রিং লাগানো থাকে, সেরকম একটা স্ট্রিং বা ডালসিমার নিয়ে একটি ড্যামসেল বা অল্প বয়সী যুবতী মেয়েকে আমি আমার স্বপ্নে একবার গান গাইতে দেখেছিলাম। ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেড, এবং যে মেয়েটিকে আমি দেখেছিলাম সে একজন অ্যাবিসিনিয়ান মেড। অ্যাবিসিনিয়া সেটা হচ্ছে আফ্রিকান কান্ট্রি। আবিসিনিয়ার এক অল্প বয়সী যুবতী মেয়েকে আমি একটা ডালসিমার নিয়ে আমার স্বপ্নে একবার গান গাইতে দেখেছিলাম। অ্যান্ড অন হার ডালসিমার সি প্লেড সিঙ্গিং অন মাউন্ট অ্যাবোরা, এবং সে তার ওই ডালসিমারেতে সে যে গানটা গাইছিল সেই গানটা মাউন্ট অ্যাবোরার উপরে। মাউন্ট অ্যাবোরা, দিস ইজ দ্য মিথোলজিক্যাল রেফারেন্স অফ মাউন্ট অ্যামারা। ইন মিল্টনস প্যারাডাইস লস্ট উই নোটিস মাউন্ট অ্যামারা। মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 4-তে আমরা মাউন্ট অ্যামারার একটা রেফারেন্স পাই, মাউন্ট অ্যামারা বলে একটা পর্বতের রেফারেন্স পাই, যে স্থানটা ক্রিয়েটিভিটির স্থান, যেখানে ক্রিয়েশন হয়, সেই রেফারেন্সটা এখানে কবি ইউজ করছেন। তিনি মাউন্ট অ্যামারাকে মাউন্ট অ্যাবোরা বলছেন, মানে দিস ইজ এ প্লেস হোয়ার ওয়ান ক্রিয়েটস, এ একটা জায়গা যেখানে মানুষ কিছু সৃষ্টি করে। এবং আমরা দেখছি সেই ডালসিমার বা সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা নিয়ে এই অ্যাবিসিনিয়ান মেড, এই অল্প বয়সী অ্যাবিসিনিয়ান যুবতী, সে একটা গান বাঁধছে। অ্যান্ড অন হার ডালসিমার সি প্লেড সিঙ্গিং অন মাউন্ট অ্যাবোরা, এবং সে তার ওই বাদ্যযন্ত্রে মাউন্ট অ্যাবোরার উপরে গান গাইছিল, মাউন্ট অ্যাবোরা বিষয়ক কোনো গান গাইছিল। কুড আই রিভাইভ উইদিন মি
হার সিম্ফনি অ্যান্ড সং টু সাচ এ ডিপ ডিলাইট ইট উড উইন মি। যদি আমি আমার মধ্যে তার ওই সেই গান, তার ওই সুর যদি আমি জাগাতে পারি, মানে এখানে একটা ক্রিয়েশন, কুবলার ক্রিয়েশন গেল, এরপরে যে ক্রিয়েশন সেটা হচ্ছে দ্য অ্যাবিসিনিয়ান মেড অ্যান্ড হার ক্রিয়েশন অফ এ সং। অ্যাবিসিনিয়ান মেড, সে একটা জিনিস ক্রিয়েট করছে, সে একটা গান ক্রিয়েট করছে, এবং সেই গানটা মাউন্ট অ্যামারা বা অ্যাবোরার উপরে সে একটা গান তৈরি করেছে, এবং সেই গানটা সে ওই ডালসিমারের মাধ্যমে খুব সুন্দর শব্দ বেরোয় ডালসিমারে, সেই ডালসিমারের মাধ্যমে সে সেই গানটা গাইছে। সো দ্যাট মেড অলসো ক্রিয়েটস আ সং, দ্যাট মেড অলসো ক্রিয়েটস। এবং কবি এখন কি বলছেন, কুড আই রিভাইভ উইদিন মি হার সিম্ফনি অ্যান্ড সং, যদি আমি আমার মধ্যে তার সেই সুর, তার সেই গানকে জাগাতে পারি, টু সাচ এ ডিপ ডিলাইট ইট উড উইন মি, যদি সেই আনন্দটাকে আমি আমার কবিতার মধ্যে বা আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি, it would win me, that with music loud and long I would build that dome in air, that sunny dome, those caves of eyes। যদি তার সেই আনন্দ, তার সেই সুর, তার সেই ভাষা আমি আমার মধ্যে আনতে পারি, তাহলে জানি আমার মধ্যে একটা অত্যন্ত আনন্দের জন্ম হবে, এবং সেই আনন্দ সেই আমাকে কি করবে, সেই আনন্দ আমাকে এই ওরিয়েন্টাল মনার্ক কুবলা যেমন একটা প্লেজার ডোমের জন্ম দিয়েছে, আমিও একটা প্লেজার ডোমকে আমার সাহিত্যের মাধ্যমে, আমার কবিতার মাধ্যমে সৃষ্টি করতে পারবো। টু সাচ এ ডিপ ডিলাইট ইট উড উইন মি, দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং আই উড বিল্ড দ্যাট ডোম ইন এয়ার। এই মেয়েটা যে গানটা গাইছে সেই গানের অনুরণন আমি আমার শরীরেতে বহন করতে পারি, যদি তার সুর, তার আনন্দ আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমিও জানি যে আমি খুব সহজেই একটা ডোম ইন এয়ার, আমি একটা এই প্লেজার ডোম, কুবলা যেমন একটা প্লেজার ডোম সে বাই ম্যাজিক্যাল ডিগ্রি সে স্থাপন করেছে, আমিও একটা ডোম ইন এয়ার, আমি একটা এরকম প্রমোদ যে ভবন সে আমিও আমার কবিতার মাধ্যমে তৈরি করতে পারবো। দ্যাট সানি ডোম, দোজ কেভস অফ আইজ। এই মেয়েটার যে আনন্দ, এর যে গানের সুর, এগুলো যদি আমি আমার মধ্যে বহন করতে পারি, আমার কবিতার মধ্যে নিয়ে আসতে পারি, আই অ্যাম শিওর অ্যান্ড সার্টেন আই উইল বিল্ড আ ডোম জাস্ট লাইক কুবলা খান। আমিও কুবলার মতোই একটা ডোমকে আমি ইনস্ট্যান্ট তৈরি করতে পারবো, এবং আমার ডোমেতেও এইরকমই সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইজ, যেখানে সানি, যেখানে সূর্যের আলো থাকবে, আবার কেভস অফ আইজ যেখানে আমরা দেখব বরফের যে গুহা সেটাও রয়েছে। আমিও সেরকম একটা ম্যাজিক্যাল ঘটনা আমি আমার কবিতার মাধ্যমে সংঘটিত করতে পারি। অ্যান্ড অল হু হার্ড শুড সি হিম দেয়ার অ্যান্ড অল শুড ক্রাই বি অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার। এবং সবাই যখন আমাকে এই ডোমটা, সেই ডোমটা যে ডোমটা কুবলা বানিয়েছে সেরকম একটা ডোমকে ক্রিয়েট করতে দেখবে, অর্থাৎ আমাকে সেই কবিতাটাকে ক্রিয়েট করতে দেখবে। আমি ডোমটাকে ক্রিয়েট করবো কীভাবে? বাই ভার্চু অফ মাই পোয়েট্রি। আমি আমার কবিতার মাধ্যমে সেরকম একটা ম্যাজিক্যাল ডোমকে ক্রিয়েট করব। অ্যান্ড অল শুড ক্রাই বি অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার। এবং যখন আমাকে আশেপাশের লোকেরা এই ক্রিয়েটিভ প্রসেসে দেখবে, যখন আমাকে আশেপাশের লোকেরা এই ক্রিয়েশনের মধ্যে দেখবে, এবং তারা তখন কি বলবে? বি অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেন কেন বলবে তারা সাবধান হয়ে যাও? বিকজ দেন আই উইল বি এ ক্রিয়েটার লাইক কুবলা অ্যান্ড দ্যাট অ্যাবিসিনিয়ান মেড। দেন আই উইল বি এ ক্রিয়েটার জাস্ট লাইক গড হিমসেলফ। ভগবান যেমন সৃষ্টি করে, আমিও জাস্ট একটা ভগবানে তৈরি হব। এ ক্রিয়েটার ইন হিজ ক্রিয়েটিভ ফ্রেঞ্জি ইজ নাথিং বাট গড হিমসেলফ। একটা ক্রিয়েটার তার ক্রিয়েটিভ ফ্রেঞ্জিতে সে ভগবান হয়ে যায়, এবং যখন সে ভগবান হয়ে যায় তখন সবাই যখন তাকে দেখবে, তাকে দেখে সবাই বলবে বি অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার, সাবধান হও। বিকজ ইট ইজ নাও ইন হিজ পোয়েটিক ফ্রেঞ্জি। তার কারণ পোয়েট এখন তার পোয়েটিক ফ্রেঞ্জিতে ঢুকে গেছে, সে এখন কিছু সৃষ্টি করবে। কবি আর কেউই না, কবি হচ্ছেন যে ক্রিয়েটার জাস্ট লাইক গড হিমসেলফ। কাজেই যারা আশেপাশে আমাকে দেখবে মানে এই কবিকে দেখবে, আমি হচ্ছে একজন কবির রিপ্রেজেন্টেটিভ। যখন আমি আমার মধ্যে সেই আনন্দ নিয়ে আসতে পারবো, বা যখন কবিরা তাদের কবিতা লেখার ইন্সপিরেশন পেয়ে যাবে এবং তারা কবিতার সৃষ্টিতে মগ্ন হবে, তখন আশেপাশের লোক সবাই বলবে থেমে যাও বা সাবধান হও। এখানে আমি লিখে দিয়েছি ইন্সপিরেশনাল থিওরি অফ পোয়েট্রি। ইন্সপিরেশনাল থিওরি অফ পোয়েট্রিকে ইলাবোরেটলি এইখানেতে কবি বর্ণনা করছেন, এবং সম্ভবত এই লাইন কটাই পরবর্তী ক্ষেত্রে রোমান্টিক থিওরি বা হু ইজ এ পোয়েট, হোয়াট ইজ পোয়েট্রি, হাউ এ পোয়েট ক্রিয়েটস, এই যে সমস্ত
প্রিফেসের মধ্যে আছে, প্রিফেস টু দ্য লিরিক্যাল আর্টসের মধ্যে আছে, সমস্ত কিছুই যেন এই কবিতার শেষের কয়েকটি লাইনে আছে। এবং এই শেষের কয়েকটি লাইনই এই কবিতাটাকে সম্পূর্ণ একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। আগে কবিতাটা একটা কবিতা ছিল, কিন্তু এই শেষের এই 7-8টা লাইন এই কবিতাটা ডাইমেনশনটাকেই বদলে দিচ্ছে এবং বিশ্ব সাহিত্যের সম্ভবত শ্রেষ্ঠ সৃষ্টিতে পরিণত করছে এই শেষের কয়েকটা লাইন। এইখানেতে আমরা দেখি হু ইজ এ পোয়েট, হোয়াট ইজ পোয়েট্রি, হাউ এ পোয়েট ক্রিয়েটস এ পোয়েট্রি, পোয়েটিক ফ্রেঞ্জি। পোয়েটিক ফ্রেঞ্জি ব্যাপারটা কি, তার অসাধারণ একটা বর্ণনা এখানে কোলরিজ। অ্যাকর্ডিং টু কোলরিজ, এ পোয়েট ইজ নাথিং বাট আ গড হিমসেলফ। কবি আর কেউ না, কবি একজন ভগবান, কবি একজন স্রষ্টা। ভগবানও সৃষ্টি করে, কবিও সৃষ্টি করে, ভগবান মানুষ সৃষ্টি করে, আশেপাশের সব অঞ্চল, বিভিন্ন জন্তু জানোয়ার সব কিছুই সৃষ্টি করে, কিন্তু কবি কবিতা সৃষ্টি করে। সো এ পোয়েট ইজ নাথিং বাট আ গড হিমসেলফ। এবং সে কি সৃষ্টি করে, সে কবিতা সৃষ্টি করে। সে কবিতা কীভাবে সৃষ্টি করে? কবিতা সৃষ্টিটা খুব একটা সহজ সাধারণ ব্যাপার না। কবি বিভিন্ন রকম ইন্সপিরেশন যখন সে গ্যাদার করে, সেই ইন্সপিরেশন তার মধ্যে জারিত হয় এবং তারপরে সেই ইন্সপিরেশন জাস্ট লাইক আ ফাউন্টেন ফেটে বেরোয়। এবং যখন সেই ফাউন্টেন, সেই ইন্সপিরেশন ফেটে বেরিয়ে কবিতার জন্ম হয়, সেটা একটা অত্যাশ্চর্য ঘটনা। সে দৃশ্য সকলে সহ্য করতে পারে না। সেই সময় কবি যখন কবিতা সৃষ্টি করে, তার কাছ থেকে দূরত্ব রাখা ভালো। যখন একজন ভগবান, তিনি সাধারণের পর্যায়ে আর তখন নেই। সেই জন্য সাধারণ মানুষ সেই সময় কি করবে? সেই সময় সাধারণ মানুষ কবিদেরকে সম্ভ্রম প্রদর্শন করবে, কবিদের থেকে তারা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। তাদের দরকার হলে ভগবানকে যেমন মানুষ প্রদক্ষিণ করে, কবিদেরকে প্রদক্ষিণ করবে, দূর থেকে তাদেরকে প্রণাম করবে এবং তাদের সৃষ্টি কাজে কোনো বাধা দেবে না। তবেই ক্রিয়েশন সম্ভব, তবেই সৃষ্টি সম্ভব, তবেই অসাধারণ কবিতার জন্ম সম্ভব। অসাধারণভাবে সেই কথাকে এখানে বলা হয়। দিস পোয়েম ইজ অল অ্যাবাউট ক্রিয়েশন ইন জেনারেল অ্যান্ড পোয়েটিক ক্রিয়েশন ইন পার্টিকুলার। এই কবিতার মূল থিম হচ্ছে ক্রিয়েশন ইন জেনারেল, যেটা আমরা কুবলার, অ্যাবিসিনিয়ান মেডের এবং কবির মধ্যে দেখছি। বাট পোয়েটিক ক্রিয়েশন ইন পার্টিকুলার, যেটা আমরা শেষে পাচ্ছি, অসাধারণ সুন্দরভাবে কবি এখানে সেই পোয়েটিক ক্রিয়েশনকে, মানে কোলরিজ এখানে সেই পোয়েটিক ক্রিয়েশনের প্রসেসকে তিনি বর্ণনা করেছেন এবং তিনি কবিকে ভগবানের সঙ্গে একত্রে স্থান দিচ্ছেন। তার কথা অনুযায়ী a poet in his poetic frenzy is nothing but God himself and we must respect them. আমাদের তাদেরকে সম্মান প্রদর্শন করা উচিত। কি বলছেন? and all who heard should see him there and all should cry be aware, be aware বলবে, be aware, be aware, সাবধান হও। কেন সাবধান হতে বলবে? his flashing eyes, his floating air wave a circle round him thrice. A poet is now in his poetic frenzy. একটা কবি তার সৃষ্টিতে এখন মগ্ন। পোয়েট যখন সৃষ্টি করেন তিনি পোয়েটিক ফ্রেঞ্জি, একটা কবিতা লেখার পাগলামতে তিনি ঢুকে যান। কবিতা এমনি লেখা যায় না, তার জন্য পাগল হতে হয়, তার জন্য একটা ফ্রেঞ্জাই স্টেট অফ বিইং, একটা পাগলামোকর অবস্থার দরকার হয়। সো দ্য পোয়েট ইজ নাও ইন হিজ পোয়েটিক ফ্রেঞ্জি, হিজ ফ্লাশিং আইজ, তার চোখগুলোকে আমরা দেখছি সে জলজল করছে, হিজ ফ্লোটিং এয়ার, তার চুলগুলো উড়ছে, মানে সে এখন সে বিন্যস্ত না, সে অবিন্যস্ত। কারণ কি? তার মধ্যে ইমাজিনেশন চলে এসছে, তার মধ্যে পোয়েটিক ইন্সপিরেশন চলে এসছে এবং আমরা দেখছি এ পোয়েট ইজ নাও ইন হিজ পোয়েটিক ফ্রেঞ্জি, সে সেই কবিতা লেখার পাগলামতে সে ঢুকে গেছে এবং তার চোখগুলো আমরা দেখছি জলজল করছে, তার চুলগুলো দেখছি আমরা উড়ছে। ওয়েভ এ সার্কেল রাউন্ড হিম থ্রাইস, এই লোকটার এই যে ট্রান্স, এও এখন একটা ট্রান্সের মধ্যে ঢুকে গেছে। এই ট্রান্সটাকে ভাঙিও না, এ এখন পোয়েটিক ট্রান্সের মধ্যে, এ এখন পোয়েটিক ফ্রেঞ্জির মধ্যে ঢুকে গেছে, একে কোনো রকম ডিস্টার্ব করো না। ওয়েভ এ সার্কেল রাউন্ড হিম থ্রাইস, যেমন আমরা ভগবানকে তার চতুর্দিকে আমরা সার্কেল করে ঘুরি, তাকে প্রদক্ষিণ করি, দ্য পোয়েট ইজ নাথিং বাট গড হিমসেলফ। আমরা সম্মান প্রদর্শন করবো কীভাবে? এর এই পোয়েটিক ট্রান্সটাকে ভাঙাবো না। এর চতুর্দিকে আমরা সাধারণ মানুষ, আমরা কবিদেরকে ভগবানের, যেমন ভগবানের চতুর্দিকে যেমন ঘোরা হয়, ভগবানকে প্রদক্ষিণ করা হয়, কবিও ভগবান, তার চতুর্দিকে আমরা 3 বার প্রদক্ষিণ করব। আমরা আমাদের মানব জীবনকে সার্থক করব কবির চতুর্দিকে 3 বার প্রদক্ষিণ করে। অ্যান্ড ক্লোজ ইউর আইজ উইথ হোলি ড্রেড, এবং ভগবানকে দেখলে যেমন একটা ভয়ের উদ্রেক হয়, কবিকে দেখেও সাধারণ মানুষের মধ্যে ভয়ের উদ্রেক হবে। আমরা চোখ বন্ধ করে নেব। অ্যান্ড ক্লোজ ইউর আইজ উইথ হোলি ড্রেড, হোলি ফিয়ার, হোলি ড্রেড মিনস হোলি ফিয়ার। ভগবানকে দেখার পরে যে অনুভূতি হয়, যে ভয়টা জন্মায়, সেই ভক্তির যে ভয় জন্মায়,
কবিকে দেখেও সাধারণ মানুষের তাই হওয়া উচিত, এবং আমরা দূর থেকেই তাকে প্রদক্ষিণ করে আমরা ভয়েতে যেন ভগবান দেখছি এমনভাবে আমরা ভয়েতে চোখ বন্ধ করে নেব। ফর হি অন হনিডিউ হ্যাথ ফেড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইজ। অসাধারণ দুটো সেন্টেন্স। একটা কবি কে, একটা কবি কিভাবে কবিতা লেখে? ফর হি অন হনিডিউ হ্যাথ ফেড, কারণ কবিকে কেন আমরা এই সম্মানটা দেবো? তার কারণ ফর হি অন হনিডিউ হ্যাথ ফেড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইজ। তার কারণ সে এখন সেই স্বর্গীয় মধু পান করেছে, এবং সে এখন পান করেছে স্বর্গীয় দুধ, যার ফলে সে এখন আর সাদামাটা কোনো মানুষ নেই, সে এখন ভগবানে উত্তীর্ণ হয়েছে। হনিডিউ, হনিডিউ হচ্ছে ডিউ মানে শিশির, হনি মানে মধু, মানে মধু শিশির। বলা হয় যে ভগবানের যে স্বর্গরাজ্য বা ভগবানের যে বাগান, গার্ডেন অফ ইডেন, সেখানেতে যে মধু উৎপাদন হয়, যে নেকটার উৎপাদন হয়, সেই মধুর মধ্যে আমরা দেখি সেই মধুকে বলা হয় হনিডিউ। সেই যে মধু, সেই মধু ক্রিয়েটিভ প্রসেসের ইন্সপিরেশন। সেই মধু যারা পান করে তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাকুমের জন্ম হয়, মানে যারা ওই স্বর্গীয় মধু পান করে তাদের মধ্যে ইমাজিনেটিভ পাওয়ার বেড়ে যায় এবং তারা কিছু ক্রিয়েট করে, এবং ওই মধু পান করেই ভগবান ক্রিয়েশনের জন্ম দিয়েছেন। সেই একই মধু একটা কবিও পান করে, তার এই পোয়েটিক ফ্রেঞ্জিতে ভগবান হয়ে যান, তিনিও যেন একটা স্বর্গীয় মধু পান করেন, মানে একটা ইন্সপিরেশন তিনিও পান নতুন কিছু সৃষ্টি করার, একটা কবিতা সৃষ্টি করার। তিনিও যেন এই স্বর্গীয় মধু পান করেন অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইজ। এবং স্বর্গের যে দুধ, স্বর্গীয় দুধ, সেটাও গার্ডেন অফ ইডেনেই পাওয়া যায়। এই যে বিভিন্ন যে ফুল, সেই ফুলের যে মধু, তাকেই বলা হয় স্বর্গীয় দুধ। সেই স্বর্গীয় দুধ এই কবি যেন পান করেছেন। এই স্বর্গীয় দুধ বা স্বর্গীয় মধু, যেটা একমাত্র এই গার্ডেন অফ ইডেনে পাওয়া যায়, সেটা পান করার মাধ্যমে ভগবান ক্রিয়েটস, এবং সেটা যখন কবি পান করছেন, দ্য পোয়েট অলসো ক্রিয়েটস। তার মানে দ্য পোয়েট ইজ নাথিং বাট আ গড হিমসেলফ। গড ফেড অন হানিডিউ অ্যান্ড মিল্ক অফ প্যারাডাইজ, দ্য পোয়েটস ফেড অন হানিডিউ অ্যান্ড মিল্ক অফ প্যারাডাইজ। ভগবান যেমন সৃষ্টি করার সময় এই হানিডিউ এবং মিল্ক অফ প্যারাডাইজ তিনি গ্রহণ করেন, তারপরে তিনি কিছু সৃষ্টি করেন। কবিরাও যেন সেই হনিডিউ এবং মিল্ক অফ প্যারাডাইজকে সংগ্রহ করেছে, মানে ইন্সপিরেশন তাদের কাছে হনিডিউ এবং মিল্ক অফ প্যারাডাইজ। সেই ইন্সপিরেশনাল ফ্রেঞ্জির মাধ্যমে এ পোয়েট ক্রিয়েটস হিজ পোয়েট্রি, একটা কবিতার সৃষ্টির জন্ম দেয় অসাধারণ সুন্দরভাবে। হাউ এ পোয়েট ক্রিয়েটস এ পোয়েট্রি, সেই ঘটনাটিকে কুবলাই খান এই কবিতার মাধ্যমে কোলরিজ ব্যক্ত করেছেন, এবং এই শুধুমাত্র শেষের এই 10টি লাইন এই কবিতাটাকে সম্পূর্ণ একটা অন্য ডাইমেনশনে নিয়ে যায়, যেখানে আমরা দেখি দিস পোয়েট্রি ইজ অল অ্যাবাউট ক্রিয়েশন ইটসেলফ। এটাকে যতই বলা হোক ফ্র্যাগমেন্ট, এটাকে যতই বলা হোক এ ভিশন ইন এ ড্রিম, সব কিছু ছাপিয়ে দিস পোয়েট্রি ইজ অল অ্যাবাউট ক্রিয়েশন ইন জেনারেল অ্যান্ড পোয়েটিক ক্রিয়েশন ইন পার্টিকুলার। কোলরিজ নিজে বলছেন এটা একটা ড্রিম, এ ভিশন। তিনি নিজে বলছেন এটা একটা ফ্র্যাগমেন্ট, তিনি নিজে বলছেন এটা সাইকোলজিক্যাল কিউরিওসিটি। একাধিক ক্রিটিক সেই নিয়ে মাতামাতি করছেন, কিন্তু এসব সমস্ত কিছু বাদ দিয়ে দিস হোল পোয়েম, শেষের 10টা লাইন পড়লেই এই কবিতাটার যে মেন থিম সেটা বোঝা যায়। দিস হোল পোয়েম ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভ প্রসেস অ্যান্ড পার্টিকুলারলি দিস ইজ এ পোয়েম অ্যাবাউট পোয়েটিক ক্রিয়েশন। 3টে ক্রিয়েটারের কথা আছে, কুবলা খান তার কথা আছে, এই অ্যাবিসিনিয়ান মেড সেও একটা জিনিস ক্রিয়েট করছে তার কথা আছে, এবং পোয়েট সেও পোয়েট্রি ক্রিয়েট করছে। কাজে 3টে ক্রিয়েটারের কথা বলা আসে, এবং 3জনই ক্রিয়েট করছে। কুবলা খান তার প্লেজার ডোম ক্রিয়েট করছে, অ্যাবিসিনিয়ান মেড তার গান ক্রিয়েট করছে, এবং কবি তার কবিতা সৃষ্টি করছে। এবং আমরা দেখছি শেষের 10টা লাইনে যেখানে কবিতা সৃষ্টি করছে, কবিতাটাই সম্পূর্ণ একটা চিরস্থায়ী সত্যতে পরিণত হচ্ছে, যে এ পোয়েট ক্রিয়েটস পোয়েট্রি ইন হিজ ফ্র্যাঞ্চাইজ স্টেট। একটা কবি তার কবিতাকে ফ্র্যাঞ্চাইজ স্টেটেতেই সে লেখে। পোয়েট ইন হিজ পোয়েটিক ফ্রেঞ্জ ইজ নাথিং বাট গড হিমসেলফ। একটা কবি তার কবিতা সৃষ্টির সময় ভগবানে পরিণত হয়। সো দিস হোল পোয়েম ইজ অল অ্যাবাউট পোয়েট অ্যান্ড পোয়েটিক ক্রিয়েশন, যেটা আমরা বলছিলাম। যাই হোক, কুবলা খান এই কবিতাটা আমি আপনাদেরকে পড়িয়ে দিলাম। আশা করি যা যা পড়ালাম আপনাদের ভালো লাগলো। মানে এই একটা কবিতা যেখানে পড়াতে গেলে নিজেকে আটকে রাখা যায় না, বলবো না করেও সমস্ত রেফারেন্সই বলতে হয়। হোক, আজকে কোলরিজের কুবলা খান এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগলো, জানাবেন কেমন লাগলো। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে নেবেন। ওকে, আর দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।